আরাকানের ওই জায়গা থেকে আসার পরে মনে করুন যে অনেক ঝক্কি ঝামেলা পার করে আমি আমার বাড়িতে পৌঁছাই। আর সবার মতো একজন সাধারণ মানুষের যেরকম ভয় লাগে আমার মধ্যেও তো ওই ভয়টা কাজ করে। আমাদেরও তো ব্রেকিং পয়েন্ট আছে, যেই পয়েন্টে যে আমরা আর হ্যান্ডেল করতে পারি না সিচুয়েশন। আমির সাহেব আমাকে তখনও বুঝিয়ে দিয়েছিলেন এইভাবেই চলতে, শান্ত থাকতে, শুধুমাত্র দেখতে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এইভাবে রাতের পর রাত একে তো বাইরে থাকতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমি ওদের ব্যাপারে জানতেও চাই না। আমার এটুকু তো আইডিয়া আছে যে ওরা কোন জায়গায় কীভাবে অপারেট করে, এটা তো আমি বুঝি। এখন কোন মাস লেভেলে অপারেট করে ওইটা তো আমার জানার দরকার নাই। কিন্তু ওই যে আমির সাহেব বলল যে তোমাকে শত্রুর ব্যাপারে আগে জানতে হবে, মানে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে গেলে তো শত্রুর ব্যাপারে জানতে হয় স্বাভাবিকভাবেই। এরপরে রাস আমাকে সরাসরি বলে দিয়েছিল, মানে আকার ইঙ্গিতে একটা খবর আমার কাছে পাঠিয়েছিল যে এরপরে নেক্সট সে ক্যান্টনমেন্টে ঢুকবে। কোন ক্যান্টনমেন্ট সেটা আমি বলবো না। এবং এটা মানে আরো বড় ঝামেলা, আরো বিশাল বড় ঝামেলা এই ক্যান্টনমেন্টে ঢোকা। তো এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে ওইখানে যে ওই একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট, ওইটা মানে এটা বোঝাও যায় না যে এটা একটা মিলিটারি এস্টাবলিশমেন্ট। বা আমরা এই মুহূর্তে আপনারা যে কজন আমাকে শুনছেন জানবেনই না এত কিছু, মানে এত বেশি প্রাইভেট করা সব কিছু। আমি যদি এলাকার নাম বলি তাহলে ইমিডিয়েটলি বুঝতে পারবেন কোন জায়গায়, সুতরাং এলাকার নাম তো বলতে পারছি না। ওই এলাকার নাম শোনার পরে, অবভিয়াসলি ঢাকা না, তো ওই এলাকার নাম শোনার পরে আমার আমার কথা ছিল একটাই, আমি মরলে মরলাম, কিন্তু আমি বাকি সবাইকে বিপদে ফেলতে পারবো না। রাস অ্যাডামেন্ট ছিল যে যেই করে হোক আমাকে তার লাগবে ওই জায়গাতে। এখন আমি আবার তো রিজন বুঝে উঠতে পারছিলাম না, কি আজগুবি ব্যাপার যে সব জায়গায় আমাকে দরকার, আমাকে দরকার। আবার আমাকে এইভাবেই শাসায় যে আমি যাই করছি তোমার জন্য করছি, মানে আমার সেফটির জন্য, সুতরাং আমার তার অর্ডার ফলো করতে হবে। তো এইবার প্রথমবার, মানে একবার তো ডেনাই করলাম। ডেনাই যখন প্রথমবার করেছিলাম আপনারা তো শুনেছেন যে অজনিয়া কন্টিনিউ আমাকে বোঝাচ্ছিল, আমি সাহেব আমাকে বোঝানোর কারণে আমি গিয়েছি। কিন্তু এইবার আমি অ্যাডামেন্ট, আমি যাবই না। যাবো না বলতে যাবই না, যেমন যেতে হোক। তো আমি সাহেব বোঝানোর চেষ্টা করেননি। আমি এবং উনি দাঁড়িয়েছিলাম নদীর পাড়ে। তো তুরাগের, এখন তো তুরাগের অবস্থা খুব খারাপ, তো তুরাগের একটা পাশে দাঁড়িয়েছিলাম ওই দিন। তো আমি আকাশের দিকে তাকিয়ে আছি, সন্ধ্যা নেমে আসার সময় হয়ে গেছে। আমি সাহেব তখন আমাকে বলছিল, এই যে দেখো এখন যে আধার নেমে আসবে, এই আধার নেমে আসার পরে তুমি কিন্তু দেখবে যে রাতের পশু পাখিরা জেগে উঠেছে। কেন জেগে উঠেছে? কারণ এখন তাদের জাগার সময়, এবং ওরা ঠিকই দিনের বেলা ঘুমিয়ে যাবে। আর যারা দিনের জাগে থাকবে, যে পাখিরা, তারা সবাই এই রাতে ঘুমাবে এবং দিনে জেগে উঠবে। তুমি দিনে জেগে থাকবে, রাতে ঘুমাবে, এটা কিন্তু সম্ভব না। আমরা সবাই এমন একটা জায়গায় অবস্থান করি যে জায়গাটায় আমরা রাতে বেশি জাগনা থাকি, দিনে আমরা বেশি ঘুমাই। পক্ষান্তরে তুমি একজন মানব সন্তান, তুমি দিনে জেগে থাকবে বেশিক্ষণ, রাতে তুমি ঘুমাবে। কিন্তু যখন তোমার এবং আমার, তোমার এবং আমাদের, তোমাদের এবং আমাদের এই যখন যোগসূত্রটা বসে যাবে, তখন দিন আর রাত বলতে কোনো কিছু নাই। যখন দরকার পড়ে, যেই পরিস্থিতিতে দরকার পড়ে, সেই পরিস্থিতিতে যে হাজির হতে হবে, সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। এখন তোমার গায়ে জোর থাকুক বা না থাকুক, সেটা দিন হোক বা রাত হোক। এটা কিন্তু সেই শুরুতে আমি তোমাকে বলেছিলাম, এখনো বলছি।
এরা হচ্ছে চরম শত্রু, যাদের ব্যাপার আমরা জানি না। ওদের হাজারটা মানুষের মধ্যে সমস্যা থাকতে পারে, ওদের হাজারটা মানুষের সাথে কানেকশন থাকতে পারে, ওদের 101 রকমের ঝামেলা থাকতে পারে। আমি আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আমাদেরকেও সময় দাও, আমাদেরকেও সেই পরিমাণে সময় দাও, যাতে আমি এবং আমরা খুব সহজে এদের প্যাটার্ন ধরতে পারি। এদের প্যাটার্ন না ধরতে পারলে আমরা এদের সাথে পেরে উঠতে পারবো না। তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে এমন একটা কথা বলছেন, আপনি ওই জায়গায় ছিলেন না, আপনি দেখেন না ও কী করলো ওই জায়গার মধ্যে। ওগুলো তো মানুষ ছিল নাকি, না নাকি মানে অন্য অন্য কোনো জিনিস। ওই যতগুলো লোক ছিল ওই ঘরটার মধ্যে, ওই যে ওই মদ খাওয়ার জায়গাটার মধ্যে, আপনার কি মনে হয়? আমি সাহেব আমাকে ডিরেক্টলি বললেন কি জানেন, আমি সাহেব আমাকে ডিরেক্টলি বললেন, যদি পেছনে যদি দেখতে যাই ওরা ভালো না খারাপ এই হিসাব করার মতো ক্যাপাবিলিটি না তোমার আছে না আমাদের আছে, কারণ নাই। কিন্তু ওরা সেই পরিমাণ সুযোগ দিয়েছে দেখেই আজকে এই অবস্থায়। এর বাইরেও এমনও না যে ওদের উপরে পুরোপুরি ভর করা ছিল না তো। ওরা ওদের কথা মতো চলেছে, ওরা ওদের খায়েশ মিটিয়েছে, দুটা সত্ত্বেই একই কাজ করেছে এখানে। কিন্তু ঘটনা হচ্ছে কি, তোমার সামনে যেভাবে ঘটনাটা ঘটলো এতে তোমার মনে হচ্ছে ওদের শরীরের উপরে, ওদের ঘাড়ের উপরে 24 ঘন্টায় চেপেছিল। না, তোমাকে কেন সেই স্পেসিফিকলি ওই 2 দিনের জন্য নিয়ে গিয়েছিল, ওই 2 রাতের জন্য? কারণ ওই 2 রাতে প্রথম রাতে কি হলো তুমি কি এত সহজে ভুলে গেলে? প্রথম রাতেই তো ওরা কোনো এক, আমাদের চোখের সামনে তো কোনো এক জায়গা থেকে একজনকে এনেছিল, তাকে দেখে কি মনে হয়েছিল যে ওদের দেবতা বা কোনো কিছু? ওইভাবে যে সাজিয়ে নিয়েছিল নিজেকে, মনে আছে তো? ওই অবস্থাটাই বোঝাচ্ছে যে ওই দিন তুমি চোখে যা দেখেছ ওইটা ঘটনাই ছিল, মানে ওইটা ঘটনাই ছিল, ওটা ঘটতই। কারণ ওইখানে কিন্তু ওরা কন্ট্যাক্ট এস্টাবলিশ করছিল ওই বেজুজের লোকের সাথে। এইখানে রাস এটা খুব ভালো করে টের পেয়েছে, সে এই জন্যই তো সেখানে গিয়েছিল, নাহলে সে যেত না। এবং যা যা দেখলে তুমি, এর মধ্যে এক তো নিজের সে যতটুকু ইনফরমেশন নেওয়া সে নিয়েছে যেটা আমরা পাইনি স্বাভাবিকভাবেই। দ্বিতীয়ত সে তোমাকে একটা রূপও দেখালো নিজের। আমি সাহেবের কথা ওই সময় আমি বললাম, আরও ওই যে জানোয়ার একটা, যেটা দেখা যায় না, যেটা শুধু শিকলা শব্দ শোনা যায়, ওটা আপনি দেখতে পান, আপনি দেখেছিলেন? আমি সাহেব আমাকে এই কথার উত্তর দিলেন না, কিন্তু এটুকু বুঝিয়ে দিলেন যে আমি যাতে সেকেন্ড টাইম ওইটার ব্যাপারে প্রশ্ন না করি। কারণ আমি একে তো সেটা বুঝতে পারবো না, আমি সাহেব সেটা আমাকে বোঝাতে পারবেন না, আর আমি সাহেব এটাও চান না ওই এন্টিটি বা ওই জিনিসটাকে আমি যাতে দেখি, উনি এটা চান নাই। কিন্তু আমি এটাকে একবার দেখতে পাই, অল্প কয়েক মুহূর্তের জন্য জাস্ট। তো সেদিন কথাবার্তা আমি সাহেব আমাকে বোঝালো, আমি একটু ঘাটতারার মতোই, মানে এমন না যে ওনার মুখের উপরে কথা বলছে, না, ঘাটতারার মতোই অন্তরে ডিসাইড করে গেছে, আর যে যাকুক ঘরের মধ্যে থেকে তুলে নিয়ে যাক, মারুক, মানে যা মজা তা করুক, যাও না। ওই দিন আমি আবার একটু টেনশনে ছিলাম, আমি খুব সাবধান থাকতাম, কারণ এর আগে তো সে একবার আমাকে স্বপ্নে কোন কোন জায়গায় নিয়ে গিয়েছিল, সাব অ্যাটমিক লেভেল এরকম। ওই ব্যাপারে খুব সাবধান, খুবই মানে অ্যালার্ট ছিলাম। কিন্তু সেদিন আমি যে কোনো একটা কাজ নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম, এবং আমার যেরকম মেন্টাল ব্রেকডাউন হয় ওরকম মেন্টাল ব্রেকডাউন হয় ওই সময়। এবং ওই ব্রেকডাউন কন্ডিশনের মধ্যেই আমি টের পেলাম যে আমি ফ্লোরের মধ্যে বসা, কিন্তু সাডেনলি ফ্লোরটা মনে হচ্ছে কেন যেন একটু ঝাঁকে দিল, মানে ভূমিকম্প যেভাবে দোল দেয় সেভাবে। এবং আমি যখন ন্যাচারালি মাথা তোলার পরে আমার রুম আমার চোখের সামনেই নেই, আমার চারপাশে একেবারে বন জঙ্গল। আমি বুঝতে পারছিলাম যে আমাকে দেখাচ্ছে।
আমি এদিক ওদিক তাকালাম, কিছু দেখি না। তো উপরের দিকে তাকালাম, দেখি যে আকাশ দেখা যায়। আমি আবার চোখ বন্ধ করলাম আমার। আমি বললাম যে আমি কিচ্ছু দেখবো না, যা মনে তা করো। আমি কিন্তু ভাবিনি যে এটা রাসের কাজ, আমি একটু ভাবি নাই। আমি মনে করছি যে আমার মেন্টাল ব্রেকডাউন কন্ডিশন, আমি অনেক সময় হ্যালুসিনেশনও হয় ওই সময় আমার। তো আমি আবারও টের পেলাম যে ফ্লোরটা দুলুনে দিল। এটা ঠিক যে আমি যখন ওই যে আকাশটা দেখলাম এটা হ্যালুসিনেশন, কিন্তু যে সেকেন্ড টাইম যখন দুলুনি দিল, অ্যাকচুয়ালি দুলুনি আমাকে দিয়েছে ওই সময় রাস, মানে আমার শরীরে দুইবারই ধাক্কা দিয়েছে রাস। প্রথমবার ধাক্কা দেওয়ার পর আমি ন্যাচারালি চোখ খোলার পরে যে দেখলাম যে চারপাশে বন জঙ্গল এবং উপরে আকাশ খোলা। এবং দ্বিতীয়বারও যখন সে আমাকে ধাক্কা দিল, তখন আমার ওই ধাক্কাতে আমি চোখ তো খুললামই, কিন্তু আমি দেখতে পাই যে সে আমার চোখের সামনে বসা। এবং আমার যেটা মনে হলো যে সে সেইখানে বসা অবস্থা আমাকে পা দিয়ে ধাক্কা মারেছে, এটা আমার মনে হলো, এটা আমার এখনো মনে হয় যে সে আমাকে পা দিয়ে ধাক্কা মেরেছিল। তখন ধাম করে সে একটা কথা বলল, তোমাকে কি দিলে তুমি খুশি হবে? বাড়ি গাড়ি ধন দৌলত, কোন জিনিস দিলে তুমি খুশি হবে বলো? আমি তোমাকে এটা খুব দ্রুত ম্যানেজ করে দিতে পারবো, খুবই দ্রুত। একটা ফোন কল আসতে তোমার কাছে বেশি সময় লাগবে না। তুমি কি চাও? বাড়ি গাড়ি ধন দৌলত, কোন জিনিসটা চাও বলো? তখন আমি জানি না, আমার ওই কন্ডিশনে আমার তখন মনে হচ্ছিল যে আমি হ্যালুসিনেশনের শিকার ওই সময়। তো ওই যখন হ্যালুসিনেশন আমার চারপাশে ঘটে, আমি একটু তেরছাভাবে কথাবার্তা বলি নিজের সাথেই। মনে হয় যে ওদের সাথে এইভাবে কথাবার্তা বললেই ভালো, কারণ এটা তো আমার ব্রেন থেকে বের হওয়া ক্রিয়েশন, যেটা আমি চোখে দেখি ওই সময়। তা আমি তো জানতাম না যে ওই জায়গায় রাজ বসা। তো আমি বলেছিলাম, তো ধাম করে এভাবে বললাম যে বেটা, তুই হারাম কতটুকু খাওয়াবি রে? তুই হারাম যতটুকুই খাওয়াস না কেন, আমি তো এক বিন্দু পরিমাণ শান্তি পাবো না। তুই হালাল আমাকে দে, হালাল আমাকে এর দুধ দে, দেখ কি পরিমাণ আমি বরকত পাই, যা ভাগ। এইভাবে কথা বললাম দেখলাম। তো জানি না যে রাসি জায়গায়, আমি জানি না। তো আমি ধরে নিয়েছিলাম যে এটা আমার হ্যালুসিনেশন। ওমা, আমাকে ওই জায়গা থেকে হাইজ্যাক করছে সেন্সে আমি আপনাদেরকে বলি, ওই দিন আমার বাড়িতে আমার ম্যাক্সিমাম মেন্টাল ব্রেকডাউনের ঘটনাটা ঘটে যে সময় আমি একা থাকি, লং টাইম একা থাকি, একেবারে লং টাইম, এতটা লং টাইম, কোনো সময় সেটা 2 দিন 3 দিনও। আর ওই সময় দেখা যায় যে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ধরে আমি একটা শব্দ আমার মুখ দিয়ে বলি নাই। মানে আমরা তো নিঃশ্বাস নেই, এবং আরে নিজেতে একা থাকা অবস্থাও তো আমরা কথাবার্তা বলি, কিন্তু ওরকম হয় যে আমি নিঃশ্বাস পর্যন্ত নিই, মানে কথা পর্যন্ত বলি নাই নিজের সাথেও না, ইভেন নট এটা ফোন কল পর্যন্ত রিসিভ করি না। এরকমও কন্ডিশন যায় আমার, যে আমার মুখ দিয়ে আমি সারাদিনে মুখ খুলি না 12, 13, 14 ঘন্টা। তো আমি বুঝতে পারলাম যে আমি আমার ওই ঘরের দরজার বাইরে মানে উঠান না, ছোট্ট একটা উঠান আছে, আমি যে উল্টো রোল খেলাম এটা আমি বুঝতে পারলাম। কেউ আমাকে আমার ঘাড়ের পেছনে কাপড় চোপড় ধরে টান দিয়ে বাইরে নিয়ে রোল করে ফেলে দিয়েছে। তো আপনি যতই ইমোশনে থাকেন না কেন, ওই রকম যখন সিরিয়াস কোনো ঘটনা ঘটবে, আপনি যদি পড়ে যান, আপনার হুশ তো ফেরত আসবে। হুশ তো ফেরত আসলো আমার, এবং হুশ ফেরত আসার পরে চারপাশে কাউকে দেখি নাই, কিন্তু আমার আমি মাথাটা জাস্ট উঁচু করলাম, তখন আমি দেখতে পাই যে মাটি থেকে কম করে হলো 8-9 হাত উপরে একটা স্মোক। এই স্মোকটা হচ্ছে বেগুনি, এবং আপনার বেগুনি কালো, এবং হালকা একটু এই বজ্রপাতের যে আলোটা হয় এটা একটু মিশ্রণ। তো এই স্মোকটা না একটা ফিগার ক্রিয়েট করে, বিশাল বড় ফিগার, মানে ফিগারটা আরো উপরে ওর মাথায় দেখা যায় না এরকম মনে হলো। তো যেইভাবে কথাটা আসে আমার কানে, এটা কোনো ফিজিক্যাল কথার মতো লাগে নাই। আমরা যদি কেউ একদম উপরের দিকে থেকে যদি নিচের দিকে কথাবার্তা বলি, এবং আমরা যদি
এত উপর থেকে যখন নিচের দিকে কথা বলবো, মানে নিচে কারো উদ্দেশ্যে কথা বলবো, কথাটা কেমন লাগবে? এবং ওই সময় যদি চারপাশে বাতাস থাকে, কথাটা যদি চারপাশে বাতাসে ঘুরতে শুরু করে, কেমন লাগবে? মানে ফিজিক্যাল কণ্ঠ না, কিন্তু কিন্তু আবার একটা কণ্ঠ যেটা চারপাশে ঘুরছে, কিন্তু মনে হবে কি যে আপনার চোখের সামনে যত বিশাল বড় মেঘের কুণ্ডলী, কালো অতি বেগুনি রশ্মি মিলানো এই কুণ্ডলী, এইটাই আপনার সাথে কথা বলছে কেমন যেন গম 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 করে। সে আমাকে এইভাবে বুঝালো যে তুমি চাইলে আমি তোমাকে তারার রহস্য পর্যন্ত বলে দিতে পারি, আমি চাইলে তোমাকে জাদুর রহস্য পর্যন্ত বলে দিতে পারি, আমি চাইলে তোমাকে মানুষকে নিজের বশে রাখার রহস্য পর্যন্ত বলে দিতে পারি। কোন জ্ঞান তুমি চাও সেই সমস্ত জ্ঞান আমি তোমাকে দিতে পারি, কিন্তু তুমি আমার অমর্যাদা করতে পারবে না। তুমি জানো না আমি কে, আমি নিতান্তই তুমি বালক ধরে নিয়ে তোমাকে আমি কিচ্ছু বললাম না এবার, কিন্তু আমি যা হুকুম দিয়েছি সেটা পালন করতেই হবে, এছাড়া কিন্তু তোমার হাতে কোনো রাস্তা নেই। আর আজকে যদি আমার সমস্ত প্রোটেকশন আমি তুলে নেই, এরপরে কি হবে তোমার সাথে তুমি জানো না। তুমি সেই হিসাবটুকু একটু করে নিও। সেই হিসেবটুকু করার জন্য তোমাকে আমি 12 ঘন্টা সময় দিলাম। আগামীকাল ঠিক 12 ঘন্টা পরে, এখন থেকে 12 ঘন্টা পরে তোমাকে আমি যেটা করতে বলবো তোমাকে সেটাই করতে হবে, আর এইটাই শেষ সুযোগ। এর পরের বার তোমাকে আর কোনো সুযোগ আমি দেব না। এবং তোমাকে আমি আরও একবার মনে করিয়ে দিই, তোমাকে আমি অনুপরমাণু লেভেলে নিয়ে টুকরো টুকরো করতে পারবো, তোমার অস্তিত্বটুকু দুনিয়া মানুষ পাবে না। ব্যাপারে না কি হলো জানেন, এই যে এত বিশাল বড় কুণ্ডলীটা ছিল, যেটা আমি উপরের দিকে তাকিয়ে মাথা দেখতে পারি নাই, ওইটা মনে হলো জাস্ট কলাপস করলো, এমনভাবে কলাপস করলো উপর দিক থেকে নিচের দিকে, মানে জাস্ট মাটিতে পড়ে, অ্যাজ ইফ আপনি বালুর বস্তা ফেলছেন বা বালু ফেললেন, বালুটা পড়লো আর জাস্ট হালকা কিছু ডাস্ট চারপাশে সরে গেল, কিন্তু আপনি বালু ফেলেছেন, তো বালুর তো সেই অস্তিত্ব ওই জায়গায় আছে, কিন্তু ওইখানে ওই কুণ্ডলী মেঘের কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। তো এর পরদিন ওই 12 ঘন্টা সময়ের আগেই আমার ফোনে একটা লোকেশন আসে। আমি আমার লাইফে, মানে তখন পর্যন্ত যে লোকেশন শেয়ার করা যায় অথবা জিপিএসের ব্যবহার করা যায় বা এই সমস্ত ব্যাপারগুলো তখন আমি বুঝতে শিখি নাই। এটা কেন জানি যায় না, এই যে 2-1 বছর আগের কথাই তো, তাই না? তখন পর্যন্ত আমি কেন জানি এই জিপিএস তারপর লোকেশন শেয়ারিং থেকে শুরু করে এগুলো বুঝতে পারতাম না। ওই অথবা ওই যে আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড যে আসতো মেসেজে, ওইটা ক্লিক করে কিভাবে গুগল ম্যাপে ঢুকে জায়গা বের করতে হয়, এক্স্যাক্ট ওই জায়গায় ঢুকতে হয়, তখনও বুঝতাম না, এখন বুঝি। তো তখন এগুলো আমার জন্য ছিল নতুন নতুন, একদম নতুন নতুন। এবং আমাকে একটা স্পেসিফিক জায়গার, মানে ওই জায়গায় থাকার জন্য সে আমাকে বলে যে আজকে রাতে সে যাতে ওই জায়গায় আমি যেতে থাকি, এবং অবশ্যই তখন এটা হতে হবে যে রাত 9:15, তখন মানে 9:15 ওই জায়গায় আমাকে উপস্থিত থাকতে হবে। এবং এটা একটা রোডের পাশে এলাকা, মানে ম্যাপ লোকেশন যেটা দেখায়, আপনি স্ট্রিট ভিউতে কিন্তু কিচ্ছু আসে না তেমন। তো ওই ম্যাপ লোকেশন মতো যে যখন পৌঁছাই, মানে ওইখান থেকে একটা লাইভ লোকেশন শেয়ার করা আমার সাথে, যে লোকেশনটার পিন পয়েন্ট ওই জায়গায় ছিল, যেটা কোনো মতেই 1 সেকেন্ডের জন্য এদিক ওদিক হয় নাই। আমাদের তো পিন পয়েন্ট লোকেশন এদিক ওদিক চেঞ্জ হয় আমাদের ফোনে নেটওয়ার্ক না থাকলে, কিন্তু ওইটা চেঞ্জ হয় নাই। এবং আমি খুব ভালো মানুষের মতো সেখানে গিয়ে পৌঁছে যাই, কারণ আগের রাতে শান্টিংয়ের কথা আমার মনে আছে। তো আমি পৌঁছালাম ওইখানে, আমি দাঁড়িয়ে আছি, গাড়ি যায় আর যায়। এটা কিন্তু একটা হাইওয়ে, ঠিক আছে, গাড়ি যায় আর যায়, মানে এমন না যে প্রচুর গাড়ি, কিন্তু যায়, একটু পরপরই গাড়ি যাচ্ছে। এবং রাত তখন 9:15, বাঁচতে অল্প কতক্ষণ বাকি।
অল্প কিছুক্ষণই বাকি। তা আমি চিন্তা করছি যে শোয়ানোটা কী হয়। তো যখন আমি এটা চিন্তা করছি, পেছন দিক থেকে গলা খাকারির শব্দ আসে। তো পেছন দিক থেকে যখন গলা খাকারির শব্দ আসে, তো পেছনের দিকে তাকানোর পরে আমি দেখতে পাই যে একদম আমাদের এরকম হাইওয়েতেও অনেক সময় দেখা যায় না যে দুই একজন লোক আপনার যে হাইওয়ে ডিভাইডারের মধ্যে শুয়ে থাকে, অথবা একটা পাশে শুয়ে থাকে। মানে হাইওয়ে তো দুইমুখী হয়, একটা যাচ্ছে আর একটা আসছে, তো মাঝখানে তো একটা ডিভাইডার থাকে। তো এরকম ওই জায়গাতে অনেক সময় দেখা যায় না যে লোকজন থাকে, রাতের বেলা ঘুমায় অথবা দিনের বেলাও ঘুমায়। এরকম ভাবো করে টাইপের একটা লোক। তো একটু একটু ধক করে উঠে বুক, কিন্তু পর মুহূর্তে যখন নিজের পরিচয় তো বুঝতে পারলাম আর এটা তো রাস। তো সেই লোকের থ্রুতে সে আমাকে বলছিল যে আমি কেমন আছি। তা আমি বললাম যে আমি ভালো। তা আমার পাশে এসে দাঁড়ালো, সে আমাকে বললো জাস্ট ওয়েট, আর অল্প একটু। তো আমি তখন তাকে এইটা জিজ্ঞেস করলাম, এই লোকের তো ক্ষতি হয়ে যাবে যদি আপনি এই লোককে এইভাবে ব্যবহার করেন। সে আমাকে রেসপন্স দেয়, আমি যাতে ভয় না পাই, কার ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো বা কতটুকু হলো, ওইটুকু নিয়ে যাতে আমাকে চিন্তা না করতে হয়, সে আমাকে ভয় বলল। এবং সে আমাকে এইটুকু বলল, এখন যা হবে সেটা উইটনেস থাকবে তুমি, একমাত্র উইটনেস থাকবে তুমি। কিন্তু মাই ডিয়ার, তুমি যা শুনবে সেটা তোমার হজম হবে না। এরপরে তুমি ডিসাইড করো তুমি কি করবে। তো আমি দেখলাম কি সে আর এক পা দুই পা দিয়ে মানে হাইওয়েতে নামলো। আর এটা হচ্ছে কি, আপনি মনে করুন যে রিটার্ন ফেরত আসবেন ওই সাইডে। ধরুন আপনি গিয়েছেন কিন্তু এখন রিটার্ন ফেরত আসবেন, এটা ওই সাইড আর কি। তো আমি এখনো তোতলাই, এটা আমি অনেক সময় তোতলাই এখনো। এটা ওই আমার ন্যাচারাল মানে কোপ আপ করার একটা ব্যাপার। আমি ওগুলো মনে করতে গেলে এখনো তোতলাই। সে নামলো, এক দুই কদম নামলো, সে ওই রাস্তা পর্যন্ত গেল। কিন্তু সে আমাকে এইটাও বললো, যদি সহ্য না হয় তো চোখ বন্ধ করে রাখতে পারো, কানে অনেক কথা আসতে পারে, কান বন্ধ করে রাখতে পারো। রাস্তার মাঝখানে যা দাঁড়ালো, একদম রাস্তার মাঝখানে, এবং ওই সময় বুঝতে পারছিলাম যে একটা গাড়ি আসছে। তো হাইওয়েতে অবভিয়াসলি গাড়িগুলো একটু জোরের মধ্যে আসে না, এবং যেই জায়গায় আমি দাঁড়ানো হালকা একটু বাঁক, মানে এত বাঁক না, ওই বাঁক দিতে দিতেও ওই যিনি ড্রাইভিং করছেন সে বুঝতে পারে সব কিছু, কিন্তু মানে ওই গাড়িটা যে আসছে সেটা বোঝা যাচ্ছে। এবং ওই গাড়ি এটাও জানে যে এই বাঁকে আমি সেফ, মানে এত বড় বাঁক না, হালকা একটু টার্নের, ছোট্ট টার্ন থাকে না, হালকা একটু জাস্ট রাউন্ড হয়ে ঘোরার মতো বাঁক, এরকম। আমি রাজকে বলতে শুনতে পাই, মানে ওই লোককে বলতে শুনতে পাই, এবার আর থামবে না তোমার গাড়ি। মানে অ্যাজ ইফ সে ওই গাড়িকে অর্ডার দিল যে তুই চলতে থাক, তুই থামবি না। গাড়িটা আসলো, আমি দেখতে পাচ্ছি লোকের উপরে লাইট পড়েছে গাড়ির, আমি ডিভাইডারের উপরে দাঁড়ানো। গাড়িটা একবার ডান দিকে ঘুরলো, বাম দিকে ঘুরলে এবড়ে থেবড়ে আর কি, যেভাবে ঘুরে মানে বক্র শেপে, যেন সে নিজে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। এবং আমার তো স্বাভাবিকভাবে খুব খারাপ লাগবে, তো আমি আমার চোখ বন্ধ করে ফেলি, কিন্তু বন্ধ করতে 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 গাড়িটা জাস্ট আমার পাশ দিয়ে গিয়েছে। মানে ওর গাড়িটার যে বাতাস, ওইটা আমার মানে আমি টের পাই, পুরোপুরি আমার চেহারার মধ্যে দিয়ে বাড়ি মারে চলে যায়। আমি এটাও টের পাই যে ওই ডিভাইডারের সাথে হালকাটা ধাক্কা খায় আমার সামনের দিকে, ধাক্কা খেয়ে গাড়িটা জাস্ট একটা ওই ড্রিফট করার মতো একটু ঘুরলো। এটা আমি বুঝতে পারছি, এই চোখ বন্ধ করতে করতে এত কিছু আমার নজর আসছে। একটা ড্রিফট করলো, তারপর গাড়িটা উল্টে গেল, এবং কতগুলো শব্দ হলো, এবং উল্টানো গাড়ি থেকে না একটা অদ্ভুত শব্দ আসে যেটা আমি আগে কোনোদিন শুনিনি।
কেমন যেন মানে অদ্ভুত একটা শব্দ। তো আমি আমার চোখ বন্ধ আমি ভয়াবহতা যে দেখা লাগবে এটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু এটা টের পেলাম ওই যে মানুষজন যে মানে ব্যথায় গোঙায় না, গোঙানি হচ্ছে, সবই হচ্ছে। আমি এটা বুঝতে পারলাম যে কাউকে টেনে বের করানো হচ্ছে, এবং টেনে যে বের করেছে এটা বুঝতে পারছিলাম কারণ রাস নিজেও বিড় করে কি জানি করছিল বা বলছিল ওই সময়, এবং ওই ব্যক্তি যাকে টেনে বের করে আনছে মানে সে যে খসাটা খাচ্ছে গ্লাসের টুকরোর সাথে এটার সাথে ওটার সাথে, সেটাও বুঝতে পারছিলাম। এবং তাকে গাড়ি থেকে বের করে নিয়ে আসছে। রাস আমাকে বললো যে চাইলে তুমি চোখ খুলতে পারো মাই ডিয়ার। তো আমি চোখ খুললাম, এবং আমি চোখ খোলার পরে দেখি কি ওই লোকটার ততক্ষণে মনে হয় পায়ে কোনো ইঞ্জুরি হয়ে গিয়েছিল। তো একটু স্বাস্থ্যবান, পুরোপুরি জিন্সের প্যান্ট পরা, এবং একটা ভালো রকমের হেভি 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 টাইপের কাপড় পরা, জ্যাকেট বা এরকম কিছু, মানে জ্যাকেটও না, ওই একটু হেভি মানে শার্ট টাইপ হেভি কাপড়। তো লোকটাকে আমি দেখলাম যে বুকের কাপড় চুপড় ধরে এক হাত দিয়ে ধরে ওই লোকটা পড়ে যাচ্ছে, কিন্তু তারপরে তাকে অ্যাজ ইফ হাঁটু লেভেলে ঝুলিয়ে রেখেছে, মানে ও যদি হাঁটু ভর দিয়ে দাঁড়াতো ওইরকমই থাকতো, কিন্তু ও হাঁটুতেও ভর দেওয়া অবস্থায় না। তো আমি দেখলাম যে সে মাথার মধ্যে এরকম টোকা দিল, তার টোকা দিয়ে বলে জাগো। তো সাথে সাথে লোকটা ওই ওকে দেখে ছিটকে যাওয়ার মতো চেষ্টা করলো, রাস ওকে ছেড়েও দিল, কিন্তু লোকটার পায়ে যে ইঞ্জুরি হয়েছে এই কারণে লোকটা নিজের পা নাড়াতে যেই যখন ব্যথা টের পায় তখন আরো আরো বিশ্রীভাবে চিৎকার দিয়ে ওঠে। তো রাস আমাকে এটুকু বলল যে তুমি চাইলে গাড়ির পেছনের সাইডটা দেখতে পারো। তো আমি পেছনের সাইড কি দেখবো, আমি তো ওই জায়গায় রোবট হয়ে গিয়েছে একদম, নড়তে পারে না, চড়তে পারে না, কোনো কিচ্ছু না, না এরকম আসলে আমি যাইও নাই, আমি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে সব নারকীয়তা দেখি ওর। তা আমাকে যেতে না দেখে রাস আমাকে বললো যে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমাকে তোমার মাইন্ডকে ট্রেন করতে হবে, তুমি কোন জিনিসে ভয় পাবে এবং কোন জিনিসে ভয় পাবে না সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তুমি যদি ভয় পাও যে সাপ তোমাকে কামড় দেবে তাহলে তোমাকে সেই সাপ কামড় দিয়ে দেবে, কিন্তু তুমি যদি সাহস করে নিজেকে প্রোটেক্ট করার জন্য একটা লাঠি তুলে সেই সাপকে দাবড়ানি দাও তাহলে সেই সাপ পালাবে এবং তুমি প্রোটেক্টেড ফিল করবে। তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে কি করতে চাও। ওইখানে দাঁড়িয়ে থেকে তুমি কোনো কিছু শুনতে পাবে না ভালোভাবে, কোনো কিছু দেখতে পাবে না। আমি চাই তুমি এখানে আসো। এরপরে ওই লোকের মানে কাপড়টা, মানে সে লোক তো মাটিতে মানে একে তো রাজকে দেখে তার অবস্থা খুব খারাপ, সে মা বাবা কিচ্ছু বাকি এখানে বলা মানে বুঝতে পারছেন। তো লোকটার ওই যে বুকের মধ্যে কাপড়টাকে এমনভাবে ধরে সে উঠালো এক হাত দিয়ে, লোকটা তো উঠে গিয়েছে, সে তো পায়ে ভর দিতে পারছে না আর ওইভাবেই। তো রাজ আমাকে তখন বললো যে তুমি কি আর আসবে না। আমি তখনও কোনো কথা বলিনি। তো রাজ এই লোকটাকে না বসালো, দেখলাম যে বসালো, এবং ওই লোককে সে এইভাবে বলছে ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই, এভাবে আস্তে আস্তে এভাবে বলছিল। তারপরে লোকটা যেহেতু কান্না থামাচ্ছিল না তাকে রাস এইভাবে বলল কান্না বন্ধ করো। সে তখনও কান্না থামানো দেখে সে আওরা বলে চিৎকার দিল একেবারে ডাইরেক্ট। মানে আওরা কি অর্থ এটা আমি এখন বুঝি, তখন বুঝতাম না। তো একটা মানুষ যে কান্না করছে, যার ইমোশন বের হয়ে আসার চেষ্টা করছে, তার যদি মুখ চেপে আপনি ইমোশন থামানোর চেষ্টা করেন তার চেহারার অবস্থায় কী হয়, তার চোখের অবস্থা কী হয় বলেন। মনে হয় যে সেগুলো ফেটে বের হয়ে আসতে চাবে তখন। তো লোকটার এই অবস্থায় তখন ফেটে ওগুলো বের হয়ে আসতে যাচ্ছে। রাজ ওকে প্রশ্ন করলো সরাসরি,
তোমাকে যে এত কিছু দেওয়া হলো, এর বিপরীতে তুমি কি করলে? এর বিপরীতে তুমি যাদেরকে এমনভাবে নিজের খোদার জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছ, তুমি তো ব্লাসফেমি করলে। তোমার নাম দেখায় তুমি, ও হ্যাঁ তুমি মুসলিম না, বাট তুমি ক্রিশ্চান। কিন্তু তোমার যে কাজ, তুমি তোমার 3টে স্পিরিটের উপর বিশ্বাসই রাখোনি। না তুমি তোমার হোলি ফাদারের উপর বিশ্বাস রাখোনি, হোলি গডের উপর বিশ্বাস রাখোনি, হোলি অ্যাঞ্জেলের উপরে বিশ্বাস রাখোনি, হোলি গোস্টের উপরে বিশ্বাস রাখোনি। কিসের উপরে বিশ্বাস রাখলো তুমি? তুমি সমস্ত দিক দিয়ে নিজের ক্ষতি করেছ। অ্যাপ্রিসিয়েট করি যে তোমার এতখানি হিম্মত রয়েছে, নইলে কেউ ব্লাসফেমি করতে পারে না। কিন্তু তোমার এই ব্লাসফেমির কথা অন্য কেউ আজকে জানবে না। তারপর আমাদের গিয়ে ইশারা দিয়ে বলে ওই যে সে জানতে পারে। কিন্তু ভেবে রাখো, আজকে এইখানে যে তুমি মরবে একটু পরে, সিরিয়াসলি কথা বলে, কিন্তু আজকে এইখানে যে একটু পরে মরবে তুমি, এই সাক্ষী শুধুমাত্র একজন থাকবে, ওই যে ওইখানে যে দাঁড়িয়ে আছে সে। এখন ডিসাইড করো, তুমি কি সেখানে মরতে চাও, অর্থাৎ এখানে মরতে চাও, আর সে সেখানে দাঁড়িয়ে থেকে সাক্ষী হোক, আর না হয় আমি তোমাকে এই জটায় বাঁচিয়ে দিতে পারি, কিন্তু আমাকে বলতে হবে প্ল্যান কি। তো সে উত্তর দেয় মানে কিসের মানে প্ল্যানিং, মানে কি, মানে সে বিড়বিড় করতে থাকে এভাবে, মানে কিসের প্ল্যানিং, কিসের কি। তো রাজ তখন তার মাথায় আবার টোকা দেয়, মানে সেই ব্যক্তি হয়ে আর কি, মানে সেই ব্যক্তি শরীরে যেহেতু সে আবার একটা টোকা দেয় তার মাথার মধ্যে। তার মাথায় টোকা দেওয়ার পরই সে বলতে শুরু করে, মানে আমি তো কিছু না, আমার কাছে এসে মালিক একটা জিনিস দিয়ে বললো যে কিছুদিনের জন্য জিনিসটা নিজের কাছে রাখো। আমাকে মালিক গতকালকে স্বপ্নে আদেশ দেয় যে এই জিনিসগুলো নিয়ে খুব দ্রুত যাতে আমি যে পৌঁছাই। মালিক আমাকে যে জায়গায় যেতে বলেছে আমি সেইখানে গিয়েছি, এবং সেইখানে গিয়ে শুধু রেখে চলে আসছি, এইটুকুই। এখন রাস যেটা বুঝতে পারলো, যেই জায়গাতে মানে ওই জিনিসগুলো সেই মাত্র রেখে দিয়ে আসলো, মানে যে জিনিসগুলো হাইকমান্ড অর্থাৎ বেইজদের লোক ওর কাছে রেখেছিল কিছুদিনের জন্য, সেই জিনিস যখন গতকালকে রাতে স্বপ্নে আদেশ দিয়ে এই লোককে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসতে বললো, সেই জায়গাতে এই লোক রেখে আসছে, কিন্তু এখন তার এটা মনে নাই। ইভেন রাস সেটা বের করতে পারছে না কোনো মতেই, মানে সেই ইনফরমেশন ওর ব্রেন থেকে বের করতে পারছে না। কিন্তু ওর ব্রেন থেকে ইনফরমেশন বের করার মতো একটাই রাস্তা, সেটা হচ্ছে পেইন দেওয়া। কারণ ওর ব্রেনে ওই ইনফরমেশন এমনভাবে লুকানো, ও পুরো ঘটনাই দেখেছে, কিন্তু ওই পুরো ঘটনা দেখার সময় কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। সুতরাং এটা ওর সাব অ্যাটমিক লেভেলে মানে ওই স্মৃতি রয়ে গেছে। যেহেতু ওই ঘটনা ঘটার সময় সে ঘুমিয়ে মানে ঘুমন্ত, সুতরাং সে দেখবে না অতি স্বাভাবিকভাবেই, কিন্তু তার বাহ্যিক চোখ সেটা দেখেছে, এমনকি তার রুহ সেটা দেখেছে, কিন্তু সে ঘুমে। এখন সেই রুহের কাছ থেকে তো ইনফরমেশন এক্সট্র্যাক্ট করা সম্ভব না। রুহ তো সমস্ত ইনফরমেশন কোনো না কোনো জায়গায় রাখে। রাস্তাপক্ষে সেটা বের করতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে একে পেইন দেওয়া। একে পেইন দিলে এই ব্যথায় এই সমস্ত কিছু মনে পড়বে, এছাড়া আর কোনো কিছু মনে পড়বে না। তো রাস আমাকে শুধু এটুকু বললো যে চাইলে কানে হাত দিতে পারো চোখ বন্ধ করে। তো আমি কানে হাত বলতে কি কানে ফুটোর মধ্যে আঙুল ঢুকিয়ে দিই, ও তো লাভ হয় নাই। ওই লোকের পা যে জায়গায় ভেঙেছিল বা সামথিং কিছু একটা হয়েছিল ইঞ্জুরি, ওই জায়গার মধ্যে সে পাড়া দেয়, এবং পাড়া দিতে দিতে আমি তো তাকিয়েছিলাম, তারপরও কানে হাত দিলে কি বানায় দিলে কি, ওই পাড়া দিতেই লোকটা তো ব্যথায় কোকিয়ে উঠে, এবং সে উঠে মানে মানে হয় না যে আপনি উঠে দেখতে চান, মানে উঠে বা ঠেকাতে চান যে আপনি পাড়া দিয়ে না। তো সে যখন উঠে ঠেকাতে গেল, ওই মোমেন্টে একটা মানে ব্লাইন্ডার কিক মারলো ধাম করে, মানে ওই লাথিতে লোকটা লাথিতে মারলো লোকটার কপালে, মানে লাথি খেয়ে সে মাটিতে পড়লো ধপাস করে, এবং উঠলো আবার, একেবারে উঠে গেছে, মানে মানে অ্যাজ ইফ এটা রোবট উঠে গেল। এবং এইবার রাজ বলল, না
ওরা পুরোপুরি সব কিছু মুছে দিয়েছে। এমন সময় পেছনের দিকে আমি দেখলাম যে আমার এই কথা বলে সে যখন বললো যে না ওরা সব কিছু পুরোপুরি মুছে দিয়েছে, সে সাথে সাথে যেই দিক থেকে গাড়িটা আসছিল না, এই যে বললাম না হালকা একটু বাঁক, গোল চত্বরের মতো করে বাঁক, ওই দিকে তাকালো রাস, এবং তাকানোর পরে রাস মানে মানে ওই ব্যক্তির মধ্যে থাকা অবস্থায় সে আমাকে বলল, আমি কিছু সময়ের জন্য যাচ্ছি এবং কিছু সময়ের মধ্যে আসবো, তুমি চাইলে এখানে দাঁড়িয়ে সব কিছু দেখতে পারো, আর না হলে তুমি ওইখানে দাঁড়িয়ে থাকতে পারো, কোনো সমস্যা নেই, তুমি সেফ, এইখানে আপাতত কোনো মানুষ আসবে না, কিন্তু অপর পাশ দিয়ে গাড়ি যাবে, ওরা কেউ টের পাবে না এইখানে ঘটনা কি হয়েছে, তুমি নিশ্চিন্ত থাকো। আমি দেখলাম এই কথা বলেই সেই লোক নিয়ে মানে সেই লোকের শরীর নিয়েই মানে ধাম করে লাফ দিয়ে মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এবং তার লুঙ্গিটা কেমন এক অদ্ভুত রকমের ভাইব দিচ্ছিল মানে লাফানোর কারণে, বুঝতেই পারছেন। এবং আমার চোখের সামনে সে অপোজিটে মানে আমরা যেই রাস্তাতে যেই পাশে দাঁড়ানো তার অপোজিটে যে জঙ্গল সহ নিচু জমি বা এই এরিয়ার মধ্যে সে গায়েব হয়ে গেল দৌড়াতে দৌড়াতে। আমার পাশ দিয়ে ওই মানে যাওয়ার পথ তো আমাদের তো গাড়িটা তখন আসার পথে মানে যাওয়ার পথে, তো যদি আপনি যেতে চান কোথাও আপনি গেলেন সেই রাস্তা খোলা, কিন্তু আপনি যখন ফিরবেন ওই ফেরার রাস্তাতেই ওই হিসেবে আমাদের ওই গাড়িটা ওইখানে আটকানো ওইভাবে। তো আমি ওই সময় বুঝতে পারলাম যে এইখানে কেউ না কেউ আসবে, এখন কেউ না কেউ আসবে, কারো প্রেজেন্স আমি টের পাচ্ছিলাম ধীরে ধীরে, এবং আমি ধীরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ ছিলাম মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় না ও আল্লাহু লা ইলাহা ইল্লাহু মানে ওইটা মাথা আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মাথা আসছে মানে কালেমা তাইবা। তো আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ ভেতরে নিজেকে করার জন্য মানে শান্ত করার জন্য পড়ছিলাম, আমি বুঝতে পারলাম যে এই লোক যে এই মুহূর্তে আহত না সে পজেসড। আমি কিন্তু কোনোভাবে আমি সাহেবকে রাখি নাই, আমার ওই সময় আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ ছিল সমস্ত কিছু। তো আমি বুঝতে পারছিলাম যে এই লোক পজেসড হচ্ছে ধীরে ধীরে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কয়েক মিনিট গেছে সেটা আমি বুঝতে পারছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে। তো আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম না, আমি একটু একটু জোরে বলছিলাম, ওরা তো আমাদের রাসূলের নাম ভালোভাবে শুনতে পারে না, ওদের জলে অনেক, তো মানে এমনভাবে বলাতেই হয়তো ওই পাশ থেকে ওই লোক ওই যে গাড়ির মধ্যে ড্রাইভ করা অবস্থায় যে আহত অবস্থায় যাকে দেখে রাস চলে গেল সেই ড্রাইভার উত্তর দিল, এই থাম। তো যখন এই থাম এরম করলো, তো আমি থামলাম, থামানোর পরে তাকালাম, দেখলাম যে এখন সে নিজেকে ঠেলতে 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 সেই চালু গাড়িটা, তখনও গাড়ি চালু, গাড়িটা কেন জানি বন্ধ হয় নাই, তখন গাড়িটা চালু, এবং সেই চালু গাড়ির একেবারেই যে জায়গাটা সামনের মানে সামনের সিট বরাবর মানে ওই সামনের গেট বরাবর জায়গাটাতে হেলান দেওয়া। তো সে হাসছে, সে বলছে যে তোকে কি কি দেখাবে বললো, তোকে বলেছিল যে তারা চাইলে সে তারার জ্ঞান দিতে পারে, তোকে চাইলে সে মানুষের জ্ঞান দিতে পারে, তোকে কিভাবে বশ করা যায় সব কিছু, চাইলে সে তোকে টাকা কামানোর জ্ঞান দিতে পারে, চাইলে সে তোকে একটা ফোন কল দিয়ে বড়লোক করে দিতে পারে, এগুলো বলেছে না, ঠিকই বলে এগুলো বলেছে না, এভাবে কথাটা বলে। আমি কথার উত্তর দিন, আমি তাকিয়ে আছি আল্লাহর বান্দার দিকে। তখন সে বলল, তাকা থাক, সে দেবে তোরে, এমন ভাবে দেবে না তুই কল্পনা করতে পারবি না কোনো দিক দিয়া, যত মন চায় তুই তোর দে, তুই কোথাও পালাতে পারবি না, তোর গলা তো কাটবেই, তোর পরিবারের সবার গলা কাটবে, আর তুই যার কুকুর হয়ে যার পেছনে ঘুরতেছিস সে তোকে ফালায় রেখে চলে যাবে। তো যদি বিশ্বাস না হয় না, ওই যে তাকায় দেখ আসতেছে, তোরই গলা কাটার লেগে আসতেছে দেখ, মানে আমাকে এইভাবে হুমকি দেয়। তো আমি এবার এটাও সেন্স করতে পারছিলাম যে আরও কেউ আসছে, কিন্তু এইবার যারা আসছে তারা একেবারে রাস্তা ধরে আসছে, অ্যাজ ইফ দেখানোর জন্য রাস্তা ধরে আসছে। তো আমার চোখের সামনে আমি যেটা দেখলাম
এই লোক মানে যখন বললো না যে আসবে, তার মুখে একটা হাসি ফুটে উঠেছে, এবং তার মুখে হাসি ফুটার পরে সে নিজে থেকে আমাকে বলল, তুই জানিস আমি কি করে আসলাম? জানিস তো না? জানবে কিভাবে? এই যে শরীরটাকে দেখতে পাস, এই শরীরটাকে আমরাই চালাই। এই শরীর চায় আমরা চালাই কাউকে। রাস্তাঘাটে জায়গায় জায়গায় গাড়ির মধ্যে। তারপরে কি করা জানিস? এই রকমই জায়গায় জায়গায় আসে, গুলাকে একেবারে কোনো কোনো সময় গাড়ির দরজা খুলে রাস্তা ফালা যায়, ডাইরেক্ট এক লাথি মারে শুধু। এরাও খুব মজা পায় যখন ওই লোটর পটর করে, খুব মজা পায়। এখন রাস্তা কয়জন খেয়াল করে বল? পরের দিন সকালবেলা একটা নিউজ বাইরা না, যে অমুক রাস্তায় এক নারীর মৃতদেহ পাওয়া গিয়েছে, কিন্তু ওই নারীটা ওইটা কেউ কয় না, কেউ জানেও না। হ্যাঁ, পুলিশ জানে, ও বন্ধ করে দেয় সব কিছু। ওই পুলিশের কানে আমরা যেই কথা বলি, বলে দিই যে বন্ধ কর, বন্ধ করা লাগবে, বন্ধ না করলে না কাজ হবে না, বন্ধ করে দে, তোর অনেক কাজ আছে, দেশের জন্য কাজ করা লাগবে, নিজের বিবির জন্য কাজ করা লাগবে, নিজের ঘরের জন্য কাজ করা লাগবে, জমির লেগে কাজ করা লাগবে। যায় আস্তে আস্তে কানের মধ্যে ফিসফিসাই, ওই আস্তে করে কেস বন্ধ করে দেয়। তো যে ব্যাটা তোরা চালায়, যে ব্যাটার কুকুর হয়ে তুই জায়গায় আসছিস, সে ব্যাটা তোরে কি করবে জানিস? বুঝতে পারস না এখন পর্যন্ত? দেখছিস না সব কিছু? সব কিছু দেখার পরও তোর এত স্বাদ আহ্লাদ, তুই আজকে এই জায়গায় চলে আসলি আমার মরণ দেখার লেগা। আমার মরণ? এই তোর ওই লোককে আমাকে মারতে পারবে নাকি? আমি দেখে দেখে ভাগবো এখন? হ্যাঁ মরবে তুই মানুষ। ওই সকালবেলা একটা নিউজ বের হবে, রাস্তায় একটা ব্যক্তি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে, গাড়ি নিজে নিজে পোল্ট্রি খেয়ে নিজে নিজে সে বের হয়ে মরছে। অবস্থা তো এরকমই, দেহস না? দেখ বডিটা টাইনে কোন জায়গায় এসে বসছি, ভেতরে ঢুকাই দিব আমি নিজেই, পা তো একটা ভাঙাই, ঘাড় মটকাই দিব, শেষ, খালাস। এখান থেকে ভাগ, যত দূরে মন চায় ভাগ, তুই বাঁচবি না মাগার, একেবারে লেখা রাখ। এই কথাগুলো যে সময় আমাকে বলে না, মানে ডর ভয় কোনো কিছুই লাগে নাই। মনে হচ্ছিল কি জানেন, আমাকে কেউ একটা লাঠি দেখ, একটা লাঠি দেখ আমাকে কেউ। আমার ওই অ্যাবিলিটি আছে এই গাড়িটাকে এই মুহূর্তে ওই লাঠি দিয়েই উল্টায় দেওয়ার, এবং উল্টে দেওয়ার পরে ওই লোকটাকে এই গাড়ির মধ্যে ঢুকায় দিয়ে এই গাড়িটাকে আবার ওই লাঠি দিয়ে উল্টায়া ফেলে দেওয়া সম্ভব। একেবারে এরকম অনুভূতি আমি পাচ্ছিলাম। তো ওই সময় আবার এইটাও খেয়াল করলাম, কেমন জানি গ্লাস ফাটার শব্দ আসলো, তো বোঝা গেল যেটা মদ। মানে গ্লাস ফাটার শব্দ বলতে কি, ওই যে মানে মদ হোক বা যেটা হোক, সেটা একটা পানির বোতলে নেওয়া, কিন্তু গ্লাস ফাটলো হচ্ছে সেটা হচ্ছে গাড়ির। এর মধ্যে আমি খুব ভালোভাবে টের পেলাম, এবং সেই ড্রাইভার নিজেও হাসছিল, সে শুধু বলছিল যে এই যে আসছে, এই যে আসছে, দেখ দেখ দেখ। তা আমিও সেন্স করতে পারছিলাম যে 3জন 4জন চলে আসছে, অলমোস্ট 3জন 4জন চলে আসছে, কিন্তু এরা সবাই বাতাসে মিশানো। সর্বপ্রথম আমি একটা গরম বাতাস টের পাই সবার আগে, এরপরে এই বাতাসের মধ্যেই গাছের ফাঁক দিয়ে একটা বিকট একটা চেহারা আমার সামনে উকি দেয়, জাস্ট চেহারা, কোনো ফিজিক্যাল বডি, একটা বিকট চেহারা উকি দেয়। এরপরে আমার মুখে থুতু মারে কেউ, দূর থেকে থুতু মারে, হাসির একটা অদ্ভুত শব্দ, এবং এই হাসির শব্দটা ওই যে মানে গমগমে গলা না, কিন্তু অ্যাজ এ পাতলা গলার হাসি। তো সেই সাথে ওই লোকটাও হাসছে যে গাড়িতে হেলান দিয়ে বসা ড্রাইভার।
তো এরপরে কি হলো জানেন, জাস্ট মানে অল্প কয়েক মুহূর্তে সব কিছু একেবারে মানে কিভাবে বদলালো, কিভাবে বলবো আমি আপনাদেরকে। বিকট একটা শব্দের হর্ন, ট্রাকের হর্ন, এটা ট্রাকের হর্ন, মানে হাই স্পিডে আসলো, ওই গোল চত্বরের মতো জায়গাটা পার করলো, ওই ট্রাক থেকে যে লাইটটা বের হয় না, ট্রাকের যে হেডলাইটের আলো, ওই লাইটের আলোতে আমি এই আল্লাহর বান্দার চোখটা পর্যন্ত দেখি। মাফ করবেন, আমার গলা একটু সমস্যা হচ্ছে। তো ওই আল্লাহর বান্দার চোখটা পর্যন্ত দেখি যে জল করে ওই সময়। এবং ট্রাকটা না আসলো, এরপরে বুঝে নেন কি হয়েছে। লোকটাকে চাপা দেয় নাই, মানে এমন এক সিস্টেম এসে গাড়িটাকে একটা পানি মারলো, মানে যে কেউ ইজিলি দেখলে বুঝবে যে ঘটনা কি। আমি লোকটার উপর দিয়ে ট্রাক যেতে দেখি নাই, আমি আবার এটাও দেখি নাই যে লোকটার কি হয়েছে, আমি কিচ্ছু দেখি নাই। আমি শুধু এটুকু জানি ট্রাকটা এমনভাবে গাড়িটাকে বাড়ি মারলো যেন একটা দ্রুত গতির ট্রাক একটা প্রাইভেট গাড়িকে পেছনের দিক থেকে ধাক্কা মারলো, অ্যাজ ইফ যেভাবে নিউজে বের হয়। তো শব্দটা এবং শব্দের সাথে সাথে কি লোহায় ঠুকলে অনেক সময়, বা পাথরে ঠুকলে যেরকম ওই যে স্পার্ক বের হয় না, এরকম অনেকগুলো স্পার্ক আমি উঠতে দেখি ওই সময় যখন বাড়িটা খায়। এবং অতি বিকট শব্দ, বিশ্বাস করেন অতি বিকট শব্দ, কলিজাটা না কাঁপে। এই যে এখন যখন বলছি না, আমি এখনো অনুভব করতে পারছি আমার মানে চিপাটা শুকিয়ে গেছে এবং স্বাদ বদলে গেছে আমার মুখের। তো আমি দেখি মানে ট্রাকটার গেট খোলা এবং খুলে আরেকটা লোক বের হলো, এবং সে বের হতেই আমাকে মানে একটা স্যালুট দিল। ওইখান থেকে সে লোক ডিরেক্টলি বলল, তো তুমি এখন পর্যন্ত নিজেকে ধরে রাখতে পেরেছ, ওয়েল ডান মাই ডিয়ার। আমার তো আর বুঝতে বাকি নেই যে এটা আল্লাহর কোন বান্দা। সে আমার দিকে আসলো হেঁটে হেঁটে, খুবই স্লোলি হাঁটলো, অ্যাজ ইফ সে এটা খুব এনজয় করছে খুবই। ওই ট্রাকটা থেকে তো আরো বিকটভাবে শব্দ বের হচ্ছে, সেই সাথে একটু ধোঁয়াও। তো এমন না যে কোনো আগুন ধরেছে, সেরকম না, ওই ট্রাকের সামনের দিক থেকে একটা শব্দ আসছে। তো সে আমাকে এটুকু বলল, তুমি চাইলে আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি, সেই রাস্তা বরাবর হাঁটতে থাকো, সেদিকে গেলে তুমি ইজিলি গাড়ি পাবে। এবং সেই গাড়ি দিয়ে তুমি খুব সহজেই প্রায় কয়েক মাইল যাওয়ার পরে আরও একটি গাড়ি পাবে, এবং আরও কয়েক মাইল যাওয়ার পরে আরও একটি গাড়ি পাবে, এবং সেই গাড়ি নিয়ে খুব সহজেই তুমি একটি বাস স্ট্যান্ডে যে পৌঁছাতে পারবে, সেখান থেকে বড় একটা গাড়িতে উঠে তুমি শহরে ফিরতে পারবে। পিছনে আরও কিছু গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে, এবং আসার পরে তারা দেখতে পাবে এখানে ঘটনা কি। এবং অবভিয়াসলি আমি ড্রাইভার, আমি পালিয়ে যাব। এখন কাল সকালে একটা সুন্দর টাইপ রাইট করা নিউজ বের হবে, দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিল একটি প্রাইভেট গাড়িকে, ঘটনাস্থলে প্রাইভেট গাড়ি আরোহী নিহত এবং ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে। এই খবরটাই বের হবে। তা আমি চাই না তুমি এখানে থাকো, গো গো গো, ফাস্ট ফাস্ট মুভ, এরকম করেছে। আমি হিম্মত করে একটা কথা বলবো কিন্তু আবার তাকাতেও মনে চাচ্ছিল ওই যে অন্তরের টেম্পটেশন, মানে ঘটনা কি হলো একটু দেখি, কিন্তু আবার ওই টেম্পটেশনে পাও দিই নেই। ওর কথা মতো ফলো করে একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম,
কিন্তু দূরে থাকা অবস্থাতেই, বেশি দূরে না, দূরে থাকা অবস্থাতেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, সে আমার পাশে নেই কিন্তু আমি তাকে উদ্দেশ্য করে বললাম, এই ড্রাইভারের কি দোষ? তার তো কোনো দোষ নেই, ট্রাক ড্রাইভারের। তার জীবনটা কেন হেল করে দেওয়া হবে এভাবে? সাথে সাথে আমার সামনে আবারও সেই আগুনের মানে ধোয়ার কুণ্ডলী, এবং সেই কুণ্ডলীটা হচ্ছে কিরকম কালো, অতি বেগুনি রশ্মি মিশানো, অতি বেগুনি রং না, অতি বেগুনি রশ্মি মিশানো, সাথে হালকা একটু বজ্রপাতের আগুন আলো, মানে অ্যাজ ইফ এই স্মোকের মধ্যে এগুলো নার্ভের মতো ট্রিং ট্রিং করছে। তো এখান থেকে আমাকে উত্তর দিল, এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি আমরা কীভাবে অ্যাভয়েড করি। আমরা সবসময় খারাপ লোককেই চুজ করি, ভালো লোকের সাথে পেরে ওঠা যায় না, কারণ তার বিবেক তাকে খারাপ কাজ করতে দেয় না, তাকে কনস্ট্যান্ট ওরা পুশ করতে থাকে। হয়তো কোনো সময় সাকসেস হতে পারে, কোনো সময় হতে পারে না, কিন্তু এরা যারা এরা টাকার পেছনে পাগল সবাই, এদের ব্রেন ইতোমধ্যেই জম্বির মতো হয়ে গেছে। শুধুমাত্র একটা ড্রাইভার ইনস্টল করা বাকি, এবং সেই ড্রাইভার কারা হয়? ওরা, যারা আমার কুকুর। এবং তুমি যে ড্রাইভারের কথা বলছো সে নির্দোষ। যাও হেঁটে যাও ট্রাকটার কাছে, ট্রাকের ভেতরে যে সমস্ত মালামাল দেখতে পাবে এগুলো সব চোরাই মালামাল, সব চোরাই মালামাল। এবং সেই সাথে একটা কথা বলি, এই ট্রাক ড্রাইভারই তার দ্রুতগতি গাড়ি চালানো অবস্থায় একটা 7 বছরের শিশুকে চাপা দিয়েছিল। ওই হাইওয়েতে যখন ওই শিশুর লাশ পড়েছিল কেউ জানতো না, কারণ 1 ঘন্টায় ওই হাইওয়েতে পরবর্তীতে কোনো গাড়ি আসেনি। লোকজনই দেখতে পায় মাথা থেতলানো একটা শিশুর লাশ। কেন? তার এত বেশি গতি ছিল, সে দেখতে পায়নি। একটা মানুষের জীবন তুমি বাঁচাবে কিভাবে? অফকোর্স সেটা নির্ভর করে তোমার উপরে, কিন্তু তুমি যদি টক্সিকেটেড হয়ে থাকো, অর্থাৎ ইনটক্সিকেটেড, অর্থাৎ তুমি যদি তোমার পেটের মধ্যে মদ ঢুকাও, তাহলে কি তুমি পারবে সেটা করতে? তোমার সেই বিবেক বুদ্ধি থাকবে? একে তো সে চুরির মালামাল সাপ্লাই করে বেড়ায়, পেছনে দেখো তার উপরে সে মানুষ মেরেছে। কে বিচার করবে এদের? এই জন্যই তো খবরের কাগজে খবর আসে না, অমুক জায়গায় একটা মৃতদেহ পাওয়া গিয়েছে, এরপরে কি কোনো খবর আছে? আর অমুক জায়গায় যে মৃতদেহ পাওয়া গিয়েছে, কেন মৃতদেহ পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, কেন তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না? বছরের পর বছর পরে থাকে, কোনো খবর থাকে না কেন? তার মানে কি জানো? কেউ তো কাজ করছে। সেটা আমিও হতে পারি, সেটা তারাও হতে পারে, সেটা এঞ্জেলও হতে পারে, সেটা ডেভিল হতে পারে, অথবা সেটা তুমিও হতে পারো, যে কেউ হতে পারে। ওই দিন রাসের ওই কথাটা, মানে এটা তো ঠিক, আমরা সারাদিনে খবরের কাগজ হোক বা বিভিন্ন জায়গা হোক অজ্ঞাত অনেক লাশের খবর তো পাই। তার মানে এই তো না যে সবাই এই ঘটনা ঘটায়, অথবা ড্রাইভার পালিয়ে যায়, সে ড্রাইভারের খোঁজ আর পাওয়াই যায় না। এ কথা তো ঠিক, আছে তো এরকম অনেক। রাজ আমাকে শুধু এইটুকু বললো কি জানেন, আমাদের প্যারামিলিটারি ক্যাম্পে ঢোকা লাগবেই, তুমি এটার জন্য তৈরি হও। তোমাকে আমি 7 দিন সময় দিলাম মানসিকভাবে তৈরি হও, এবং সেই জায়গার ব্যাপারে ভালোভাবে রিসার্চ করে নাও, অ্যাটলিস্ট যাতে সেই জায়গার লোকগুলোর সাথে ভালোভাবে মিশতে পারো। নইলে তোমাকে তো লোকজন চিনে ফেলবে যে তুমি আউটসাইডার, এবং খুব সহজেই তুমি সেই প্যারামিলিটারি ক্যাম্পের দিকে যে পৌঁছাতে পারবে না। তোমাকে তাদের মতো হতে হবে, তাদের ভাষা বুঝতে হবে, তাদের কথা বুঝতে হবে, তাদের আচরণ বুঝতে হবে। তৈরি হও।
তোমার সামনে না আর বড় সিক্রেট বের হতে যাচ্ছে। এরপরে আমি বুঝতে পারলাম, কারণ কেউ ওই জায়গায় ছিল, যে ছিল তাকে রাস এইভাবে বললো, জাস্ট এইভাবে বললো, মানে ডিফেন্স লেভেলকে আপগ্রেড করো, এইভাবে বুঝালো যে ডিফেন্স লেভেলকে আপগ্রেড করো, মেক ইট 3, এইভাবে বললো যে মেক ইট 3, মানে 3 করো এটাকে। এখন যেটা বুঝি আমি যে এটা ওই যে ওদের যে মানে সিস্টেম, ওই সিস্টেমে এখন ডিফেন্স লেভেল 3-এ নিয়ে গেছে, 4 থেকে 3-এ নিয়ে গেছে। তো এই জন্য মনে করুন যে ওই যে ডেফকন 2 আপনারা শুনেছেন না, তো আমি এখন একটা কথা তো বলতে পারি না যে ডিফেন্স লেভেল বাড়ানো বা কমানো। তো এই জন্য ভাবলাম যে ডেফকন ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে, কিন্তু ওরা আসলে ডিফেন্স লেভেল বাড়ায় আর কমায় ওদের। তো যেটা বুঝলাম যে ডিফেন্স লেভেল এখন 4 থেকে 3-এ নিয়ে গেছে, মানে বাড়াচ্ছে, উপরের দিকে নিচ্ছে। শোনাবো ইনশাল্লাহ, এবং জিজ্ঞেস করতে পারেন যে আমার ওই রকম ব্রেকডাউন হলো কেন। আমার যেটা মনে হয়, আমার ব্রেকডাউন ঘটে রেগুলার বেসিসে, ব্রেকডাউন ঘটে ঠিক ওইভাবেই দেয়াল থেকে আমি আমার চেহারা দেখতে পাই, অজস্র চেহারা বের হয় আমার, এবং অজস্র হাত বের হয়। তো আমার যেটা মনে হয়, ওই বাসায় ঢোকাতে, কমলদার বাসায় ঢোকাতেই এটা এইভাবে আবার ট্রিগার করে খুব দ্রুত, মানে লাস্ট ট্রিগার করে হচ্ছে আমার সেপ্টেম্বর মাসের দিকে। এরপরে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমি পুরোপুরি ক্লিন, কিন্তু এখন আবার খুব মারাত্মকভাবে এটা আমাকে হিট করে। এটাই আমার মনে হয় যে আমি কমলের বাসায় ঢোকার পরে আমি যা দেখলাম, বিশেষ করে আমি আমার চেহারাকেই দেখেছি ওই জায়গাতে, ওই কাঁচের বাটি হাতে ধরা অবস্থায়, যে কাঁচের বাটির মধ্যে কেউ না কেউ তো আটকানো, যখন আমি ওইভাবে দেখেছিলাম আর কি তখন। তো যদি এখন আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমায় এই এখনো ওনার দয়াতে আমি নিঃশ্বাস নিতে পারছি, এটাই অনেক আমার কাছে। এবং আমার এই জীবনটা এবং আমাদের সকলের জীবনটাই ওনার জন্যই। ওনার এইখানে আমরা যে পার্থিব জীবনে যে এসছি, মানে উনি আমাদেরকে যে পাঠিয়েছেন যে পরীক্ষাগুলো দেওয়ার জন্য, এসব কিছু পিছনে আলটিমেট গোল একটাই, আমরা তো ওনার সামনে যেয়েই দাঁড়াবো না। উনি আমাদের মালিক, আমরা ওনার গোলাম, আমাদের জন্য তো সব কিছু দেখার জন্য যে মালিককে সেই গোলাম ডাকে কিনা, এইটুকুই। তো আমি বিদায় নিচ্ছি, ধীরে 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 এগুলো ইন্টেন্স হবে আরো। এখন ডিফেন্স লেভেল 3-তে যাচ্ছে না, এখন অনেক লোক বের হবে, আপনারা রিলেট করতে পারবেন এই লোকগুলো কারা। এবং এর মধ্যে আবার বর্ডারের পাড়াও যাওয়া লাগে, আমাকে ইন্ডিয়া বর্ডারও ক্রস করতে হয়। আসবে সব ধীরে ধীরে, টাইম লাইন মেনটেন করে করে আসবে। আপনারা সিরিজে শুনতে পেয়েছেন না যে ও কীরকম, ও যে কীরকম, এটা এই সিরিজের ধারণা, মানে সিরিজটা দেখলেই বুঝতে পারবেন, শুনলেই বুঝতে পারবেন। কারণ সিরিজের টাইম লাইন হচ্ছে 2008, তার মানে কী জিনিস আগে ছিল, মানে ওই জিনিসকে তো ভয় পাবেই, কেন পাবে না, ওরাও ভয় পায়। কিন্তু হয় কি, আপনি আর আমি কন্টিনিউ একজনকে কতদিন ভয় পাবো, একদিন তো বিদ্রোহ করবো, তাই না? এবং অনেক সময় বিদ্রোহগুলো হয় চক্রান্তের মতো, গোপনে। তো এটাই এরকমই। দেখা হবে ইনশাল্লাহ।